আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নামজারির যে নতুন ভাষণ, সেই ভাষণে উত্তরাধিকার বা ওয়ারিশ সূত্রে নামজারি আবেদনের ফর্ম পূরণের সময় কিন্তু বেশ কিছু পরিবর্তন বা নতুন সংযোজন আনা হয়েছে। এই নতুন পরিবর্তন বা সংযোজনগুলো না বুঝে কিন্তু আবেদন করলে সেই আবেদন ভূমি সহকারী কর্মকর্তা বা এসিলেন কর্তৃক কিন্তু নামঞ্জুর হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই যে নতুন ফর্ম অনুযায়ী উত্তরাধিকার বা ওয়ারিশ সূত্রে নামজারি আবেদনের যে সঠিকভাবে যাতে করা যায়, এর মধ্যে আমি বলে রাখি এখানে কিন্তু এই ফর্মে একটি বাধ্যতামূলক বিষয় আনা রয়েছে। সেটি হচ্ছে বন্টননামার দলিল অ্যাটাচমেন্ট মানে কম্পালসারি করা হয়েছে। যদি বন্টননামা দলিল বাধ্যতামূলক হয় তাহলে সেটি কোথায় অ্যাটাচমেন্ট করতে হবে, এছাড়া বন্টননামা ছাড়া কি আদৌ এই নতুন ফর্ম অনুযায়ী নামজারি করা যাবে কিনা সেই বিষয়টি আমরা জানবো। সেই সাথে আজকের ভিডিওতে আমরা আরও ওয়ারিশ সূত্রে নামজারির ক্ষেত্রে যে দু তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বিষয় জানবো। সেটি হচ্ছে যে ধরুন আপনার একটি জমি আপনার দাদা বা নানা বা দাদি বা নানির কাছ থেকে পেয়েছেন, অথবা আপনার পিতামাতার নামে সরাসরি মালিক বা ওনারা সরাসরি রেকর্ডীয় বা নামজারি খতিয়ানের মালিক, এটি তো আপনি সহজেই করতে পারবেন। আর যদি এমন হয় যে আপনার পিতামাতা বা দাদা বা নানা বা নানি সরাসরি রেকর্ড বা মিউটেশন সূত্রে মালিক নয়, কিন্তু তারা দলিল সূত্রে মালিক, তাদের নামে কোনো ধরনের রেকর্ডীয় খতিয়ান বা নামজারি খতিয়ান নেই, তাহলে আমরা সেই সমস্ত এই যারা পিতামাতা বা দাদা দাদির জমির মালিক তাদের ক্ষেত্রে উত্তরাধিকার বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে কীভাবে আমরা এই নতুন ফর্মে নামজারি আবেদন করব, সেটি আমরা নির্ভুলভাবে আজকে শিখব ইনশাআল্লাহ। প্রথমেই যথারীতি আমাদেরকে সরাসরি রেকর্ডীয় মালিক হতে মানে আমাদের মৌরুষ বা বাবা মা দাদা দাদি এরা কি সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান নাকি নামজারি খতিয়ানের মালিক, সেটি আমাকে সিলেক্ট করতে হবে। এরপর সেই বিষয়টি সিলেক্ট করবো। এখানে কিভাবে মালিকানা অর্জন করেছেন, এখানে আমাদের একটি আজকে অপশন, কারণ আমরা উত্তরাধিকার সূত্রে আমরা আগেই বলেছি আজকের নামজারি আবেদনই হবে উত্তরাধিকার বা ওয়ারিশ সূত্রে, সুতরাং উত্তরাধিকার সূত্রের অপশনটা আমরা সিলেক্ট করবো। উত্তরাধিকার সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখুন রেকর্ডীয় মালিক ওয়ারিশ সূত্র, মানে রেকর্ডীয় মালিকের ওয়ারিশরা এই নামজারি আবেদন করবে। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে যে আপনি কি প্রতিনিধির মধ্যে আবেদন করছেন। এরপর 2 নম্বরে বলা হচ্ছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন। প্রতিনিধির মাধ্যমে আমরা করব না, কারণ প্রতিনিধির মাধ্যমে আবেদনের সিস্টেমটি আরেকটি ভিডিওর মধ্যে দেখানো হবে। 3 নম্বর হচ্ছে ওয়ারিশ অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল, অর্থাৎ আপনি উত্তরাধিকার বা ওয়ারিশ হিসেবে যে জমিটি, যে উপজেলার জমিটি, যে মৌজার জমিটির নাম যেটা আবেদন করবেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা সিলেক্ট করার পর আপনি জমির তথ্য নিচের দিকে প্লাস জমির তথ্য সংযুক্ত করুন। এই জমির তথ্য সংযুক্ত করুন অপশন সিলেক্ট করলেই কিন্তু আপনি জমির পুরো তথ্যগুলো লেখার একটি সুযোগ পাবেন। প্রথমে এখানে হোল্ডিং নাম্বার, এরপর হচ্ছে জরিপের নাম। হোল্ডিং নাম্বার আপনি অবশ্যই হোল্ডিং নাম্বার বলি যে নামজারি খতিয়ানে কিন্তু হোল্ডিং নাম্বার সরাসরি লেখা থাকে, আর যদি রেকর্ডীয় খতিয়ান হয় যে কোনো ধরনের আরএসবিআর, সেই রেকর্ডীয় খতিয়ানের হোল্ডিংগুলো আপনি আগেই ভূমি অফিস থেকে কালেক্ট করবেন। জরিপের ধরন নির্বাচন করেন, আপনার মৌজায় যে জরিপ সর্বশেষ সেটি আপনি সিলেক্ট করার পর খতিয়ান নাম্বার আপনি দিয়ে দিবেন। খতিয়ান নাম্বার দেওয়ার পর আপনি যাচাই করুন অপশনে চলে গেলেই কিন্তু আপনি এই সমস্ত জমির তথ্য অটোমেটিক আপনি সিলেক্ট করার সুযোগ পাবেন। এখন যদি এটা তো হলো যাচাই হলে এরকম, আর যদি কোনো খতিয়ান ভেরিফাই না হয় তাহলে কি হবে সেটিও আমি আপনাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি। একটু আগে আমরা আরএস খতিয়ান হোল্ডিং খতিয়ান যাচাই করে আমরা ভেরিফাই করতে পারলাম। এবার আমি একটু যদি নামজারি দেখাই, ধরুন আপনার দাদা বা বাবা বা দাদি নামজারি খতিয়ানের মালিক, মিউটেশন খতিয়ানের মালিক, তখন কি হবে, সেখানে নামজারি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু খতিয়ান হস্তান্তরের একটি তারিখ বাড়তি অপশন চলে আসবে। এই খতিয়ান হস্তান্তরের তারিখটা কি সেটিও আমি আপনাদের দেখিয়ে দিই। এটি আসলে যেদিন এসিল্যান্ড আপনার নামজারি খতিয়ানে সিগনেচার করে, এখানে দেখুন অনুমোদিত খতিয়ান কথাটি লেখা রয়েছে। এসিল্যান্ড যে তারিখেই কিন্তু সিগনেচার করবে এই খতিয়ানে, সেই দিন সেই তারিখটাই কিন্তু আপনার নামজারি অনুমোদনের তারিখ। এটি আপনি সেখানে আপনার নামজারি খতিয়ানে এই এসিল্যান্ডের সিগনেচার তারিখটা দেখে সেটি আপনি কিন্তু এখানে লিখে, অর্থাৎ খতিয়ান হস্তান্তর তারিখ কিন্তু ওটি হবে, অথবা ডিসিআর কাটার যে তারিখ সেটিও আপনি লিখে দিতে পারবেন। ডিসিআর যে তারিখে 1100 টাকা পেমেন্ট করবেন সেই তারিখটি আপনি এখানে দিতে পারবেন। এই তারিখটি আপনি সিলেক্ট করার পর আপনি যাচাই করুন অপশনে চলে যাবেন। যাচাই করুন অপশনে এর আগে যে আমি আরএস খতিয়ানটি ইনপুট দিয়েছিলাম সেটি কিন্তু তথ্য যাচাই হয়েছিল, কিন্তু এবার আমার যে নামজারি খতিয়ান আমি লিখলাম সেটির কিন্তু তথ্য সার্চ বলতে যে খুঁজে পাওয়া যায়নি। তাহলে খুঁজে না পাওয়া গেলে আপনি ঠিক আছে অপশন সিলেক্ট করে নিচের দিকে কিন্তু আপনি এই দাগ নম্বরটা কিন্তু খতিয়ান হোল্ডিং আমরা উপরেই লিখে দিলাম, এবার কিন্তু আপনি দাগ নম্বরটা নিজেই লিখে দিতে পারবেন। আপনার যে দাগ সেটি আপনি লিখে দেওয়ার পর এই রেকর্ড জমির ধরন এখানে কারসার রাখলেই অটোমেটিক শুধু সিলেক্ট করলেই হবে যে জমির যে রেকর্ডীয় শ্রেণী, অর্থাৎ আপনার নামজারি খতিয়ানে যে শ্রেণী রয়েছে সেটি আপনি লিখে দিবেন। পাশে ব্যবহারের ধরন, নামজারি করার সময় যে জমিটি ছিল নাল, কিন্তু এখন যদি জমিটি কোনো কারণে নামা বা বাড়ি হয়ে থাকে সেই পরিবর্তিত ব্যবহারের ধরন অনুযায়ী শ্রেণী সেটি কিন্তু এখানে লিখে দিতে পারবেন।
এরপর আপনার আপনার যে জমির ধরেন আমি 1 একর, একরের ঘরে 1, এরপর আপনার শতকের ঘরে 50 শতক, অধিকাংশের ঘরে 80 অধিকাংশ এবং 40 লক্ষাংশ ধরুন একটি জমির জন্য আপনি নামজারি আবেদন করবেন। এই যে প্রয়োজনীয় তথ্যগুলো সিলেক্ট করার পর এই আবেদনের তফসিলের জমি, বাড়ি বা ফ্ল্যাটের আবেদন কিভাবে করতে হয় এটি আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সুতরাং সরাসরি আপনার এগুলো পূরণটা সংরক্ষণ অপশন সিলেক্ট করলে আপনার প্রথম জমির তফসিল কিন্তু পূরণ হয়ে যাবে। এরপর ওই মৌজায় যদি আরও কোনো খতিয়ানের জমি আপনার থেকে থাকলে সেই খতিয়ানের জমি যুক্ত করার জন্য আপনি আরও জমির তথ্য সংযুক্তকরণ অপশনে চলে গেলে কিন্তু একাধিক খতিয়ানের তথ্য পূরণ করতে পারবেন। এই খতিয়ানটি আমি সরাসরি ভেরিফাই, এর আগে যদি আমরা নিজে লিখে দিলাম, এবার ভেরিফাই করে একটা খতিয়ান আমরা পূরণ করব। যাচাই করুন অপশনে চলে গেলেই যদি খতিয়ানটা অনলাইনে আপলোড থাকে তাহলে কিন্তু এটি অটোমেটিক যাচাই হয়ে যাবে। এবং নিচের দিকে আপনি, এখন মজার ব্যাপার হলো যে একটি দাগ ধরুন আমরা লিখলাম, এখানে কিন্তু এতে দাগ নিচের দিকে দেখুন দাগ নির্বাচন করুন, দাগগুলো অটোমেটিক চলে এসেছে। একটি দাগ সিলেক্ট করে আপনি এখানে দাগ লেখার সাথে সাথে নিচে ওই দাগে মোট জমি কতগুলো সেটা এখানে লেখা থাকবে। রেগুলার শ্রেণীটি স্বয়ংক্রিয়ভাবে এখানে ইনপুট হবে, ব্যবহারের ধরনের শ্রেণী সেটি আপনি দিয়ে দিবেন। এখান থেকে ধরুন আমরা ওই ঠিক 1 একর 6 শতক জমি রয়েছে, পুরোটাই আমরা নামজারির জন্য আবেদন করব। 1 একর 6 শতক, এই 6 শতকটা 06 দিলে ভালো হবে। যে উপরে দেখুন এইভাবেই কিন্তু লেখা রয়েছে। আর অধিকাংশের ঘর কোনো জমি নেই, ফাঁকা, 0 দিবেন। লক্ষাংশের ঘর আপনি 0 দিয়ে দিবেন। এখন আরও যদি কোনো দাগ যুক্ত করে দেন আমি সেটাও দেখে দিই। এখানে খেয়াল করুন দাগের তথ্যের এখানে কিন্তু আরও দাগের তথ্য যুক্ত করুন। এই অপশন সিলেক্ট করলেই কিন্তু আরও দাগ আপনার এখানে এখান থেকে অটোমেটিক আপনি 299, 300 আরও দাগ আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আর যদি ভেরিফাই না হয় তাহলে আরও দাগের তথ্য যোগ করলে নিচে কিন্তু আপনার লেখার অপশন পাবেন। এই যে আরও দাগ সিলেক্ট করার কারণে আমার নিচে কিন্তু এই দেখুন আর এখান থেকে আরও দাগ আমি সিলেক্ট করতে পারবো। এখন আমি আর দাগ পূরণ করতে চাচ্ছি না, ওইটা সিলেক্ট করলে সবই তথ্য আবার পূরণ করতে হবে। আমি এটা ক্রস করে দিলাম, অর্থাৎ আমি এই খতিয়ানে আরেকটি দাগের তথ্য পূরণ করে সংরক্ষণ করব। আমার কিন্তু দুটো একই মৌজার একটি নামজারি খতিয়ান, এই উত্তরাধিকার সূত্রে RS খতিয়ান এবং একটি নামজারি খতিয়ানের তফসিল পূরণ করলাম। এবার 4 নম্বরে দেখুন, 4 নম্বরে বলা হচ্ছে ওয়ারিশ হিসেবে আবেদনকারী তথ্য প্রদান করুন। তার মধ্যে ক নম্বর হচ্ছে উত্তরাধিকার জমির মালিকানা আছে কিনা। এখানে কিন্তু মানে খুবই খেয়াল করবেন, এখানে আপনাকে প্রশ্ন করছে যে উত্তরাধিকার হিসেবে আপনার জমির মালিকানা আছে কিনা। যদি আপনি নাতে সিলেক্ট করেন তাহলে আপনার নামজারি ভাই কোনোভাবেই হবে না, কারণ আপনি যদি নিজেই স্বীকৃতি দেন যে আপনার উত্তরাধিকার জমির মালিকানা নেই, তাহলে আপনি কিসের ওয়ারিশ বা উত্তরাধিকার হিসেবে নামজারি আবেদন করছেন। সুতরাং এখানে আপনি বুঝে শুনে অবশ্যই হ্যাঁতে সিলেক্ট করবেন, কারণ মালিকানা আছে জন্যই তো আপনি ওয়ারিশ বা উত্তরাধিকার হিসেবে এই নামজারি আবেদনটি করছেন। এরপর খতে ওয়ারিশ সনদ অনুযায়ী গ্রহীতার তথ্য সংযুক্ত করুন। এখানে প্লাস ওয়ারিশের তথ্য সংযুক্ত করুন, এই অপশনটি সিলেক্ট করলেই কিন্তু আপনার ওয়ারিশের তথ্য সংযুক্ত হয়ে যাবে। ওয়ারিশের তথ্য সংযুক্ত করুন অপশন সিলেক্ট করার সাথে সাথেই যে বক্সটি আছে সেখানে প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, প্রবাসী, অপ্রাপ্তবয়স্ক প্রবাসীর নামজারি আবেদনের একটি ভিডিও আমি নেক্সট কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা প্রাপ্তবয়স্কটা দিয়ে দিই, দেওয়ার সাথে সাথে প্রথম যে এখানে বলি প্রথম যে আবেদনকারী তিনি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু প্রথম গ্রহীতা হিসেবে, মানে যার প্রোফাইল বা আইডিতে লগ ইন করে আপনি নামজারি আবেদন করবেন সেই প্রোফাইলের মালিক কিন্তু স্বয়ংক্রিয়ভাবে প্রথম আবেদনকারী বা প্রথম ওয়ারিশ হিসেবে তার নাম কিন্তু অটোমেটিক ইনক্লুড হয়ে যাবে। শুধু কিছু তথ্য আপনাকে সংযুক্ত করতে হবে। আপনার প্রথম গ্রহীত তথ্য সবই মোটামুটি আছে। আপনি শুধু বিভাগ, এরপর জেলা, উপজেলা, ঠিকানা এবং সম্পর্ক মৃত ব্যক্তির সাথে, অর্থাৎ ওই মৃত ব্যক্তির সাথে আপনি যার খতিয়ানের মালিক হিসেবে থেকে আবেদন করেছেন তিনি আপনার কে হয়, আপনি তার নাতি না নাতনি, পুত্র না কন্যা, এই অপশন এই কথাটি আপনাকে লিখে দিতে, সম্পর্কটি আপনাকে লিখে দিতে হবে। ধরুন আমি একজন রেকর্ডীয় মালিক বা নামজারি খতিয়ানের মালিকের নাতি হিসেবে আবেদন করছি, আমি নাতি লিখে দিলাম। আর বাকিগুলো তো আপনারা নিজেই বুঝবেন এগুলো কী পূরণ করতে হবে। এই সব অপশন পূরণ করার পর আপনি সংরক্ষণ অপশনে ক্লিক করলে কিন্তু প্রথম উত্তরাধিকার বা গ্রহীতার তথ্য সংযুক্ত হয়ে যাবে। এরপর আমি যদি আরও কোনো ওয়ারিশ বা আবেদনকারীর নাম সংযুক্ত করতে চাই তাহলে উপরের দিকে বড় করে লেখা আছে প্লাস ওয়ারিশের তথ্য সংযুক্ত করুন। এই অপশনে গেলে যথারীতি আগের মতোই ফরম্যাটটি চলে আসবে। এবার কিন্তু আপনাকে সব তথ্যই পূরণ করে দিতে হবে, কারণ এটি যার প্রোফাইল থেকে আবেদন তিনি নয়, ইনি আরেকজনের তথ্য সংযুক্ত করতে হবে। সেক্ষেত্রে আপনাকে বেগুনি রঙের প্লাস অপশনে ক্লিক করলে ছবিটি অ্যাটাচমেন্ট করে দিতে হবে। ছবি অপশনের সময় আপনার 300x300 পিক্সেলের ছবি সংযুক্ত করে দেবেন। এরপর যথারীতি যে অপশনগুলো রয়েছে আপনার ওই ব্যক্তির ওই উত্তরাধিকারের NID নম্বর, জন্ম তারিখ, আবেদনকারী ওই তার নাম, তার পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, এগুলো কিন্তু আপনি NID অনুযায়ী খুব দেখে দেখে নির্ভুলভাবে পূরণ করবেন। এগুলো পূরণ করার পরে আপনি যদি নিচের সংরক্ষণ অপশনে সিলেক্ট করেন তাহলে কিন্তু দ্বিতীয় গ্রহীতার তথ্য এখানে সংযুক্ত হয়ে যাবে।
আমি কিন্তু দুজন ওয়ারিশ বা উত্তরাধিকারের তথ্য সংযুক্ত করে দেখালাম। এভাবে আপনি প্লাস ওয়ারিশে গেলে যত খুশি ততগুলো ওয়ারিশের তথ্য সংযুক্ত করতে পারবেন। একাধিক ওয়ারিশের তথ্য সংযুক্ত করার পর এই 4-এর গতে বলা হচ্ছে সকলে একই খতিয়ান হতে চান কিনা। এখানে আবার খেয়াল করুন, বলা হচ্ছে যে সকলে একই খতিয়ানের হতে চান কিনা, অর্থাৎ যৌথ খতিয়ান চান কিনা। যদি চান তাহলে হাতে সিলেক্ট করবেন, আর যদি না চান তাহলে নাতে সিলেক্ট করবেন। নাতে সিলেক্ট করলে কিন্তু আপনি লিস্ট থেকে, মানে আপনি যে দুজন, যে ধরুন দুজন বা তিনজন যে আপনি সিলেক্ট করছেন, সেখান থেকে কিন্তু আপনি নামটি সিলেক্ট করে নিতে পারবেন। 4-এর গতে যে সকলে একই খতিয়ানের হতে চান কিনা, এইখানে যদি আপনি হ্যাঁ সিলেক্ট করেন তাহলে কোনো কিছুই অপশনই আসবে না। আর যদি আপনি না সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি যে আমি যে দুইজন গ্রহীতার তথ্য সংযুক্ত করছি, সেখানে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্টের অপশন হবে শুধু সেই যেটি সিলেক্ট করবেন সেই আবেদনকারীর নামে কিন্তু নামজারিটা হবে। আর যদি আপনি হাতে সিলেক্ট করেন তাহলে কিন্তু ওরা ধরেই নিবে, সিস্টেম ধরে নিবে যে আপনার দুইজন ওয়ারিশের, মানে যাদের তথ্য পূরণ করছেন তার সেই দুইজনের নামেই নামজারি আবেদনটি হবে। এরপর প্রথমেই দেখুন বন্টননামা বা আদালতের রায় সংযুক্ত করুন। এখানে কিন্তু বলা হচ্ছে যে বন্টননামা, অর্থাৎ এর আগে কিন্তু বাটোয়ারা বাধ্যতামূলক ছিল না, এবং এই ফাইলটি অ্যাটাচ না দিলে কিন্তু আপনার নামজারি আবেদনটি অগ্রগামী হবে না, মানে নেক্সট পেজে যাবে না। অর্থাৎ এখানে কিন্তু বন্টননামা বা আদালতের রায়, আদালত থেকে হয়তো আপনাদের কোনো আদালতে অনেক সময় সোলেনামায় ডিগ্রি মূল্যের রায় দিয়ে থাকে বা কোনো ওয়ারিশকে ডিগ্রি দিয়ে থাকে, সেই সমস্ত আদালতের রায় যদি থাকে, না হলে কিন্তু অবশ্যই আপনাদের নিজেদেরকে বন্টননামা করে নিতে হবে। পাশাপাশি ওয়ারিশ সনদ, এই ডান পাশে দেখুন ওয়ারিশ সনদ, দুটোই কিন্তু সংযুক্ত করতে হবে। তাহলে প্রথমেই আপনি এটা আপনাদের নিজেদের মধ্যে বাটোয়ারা করে সেই বাটোয়ারা দলিলটি এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এই দলিলগুলো 25 MBর বেশি নেওয়া যাবে না, এবং এটি অবশ্যই PDF সাইজ হতে হবে। বাটোয়ারা দলিল সংযুক্তর পর আপনি ওয়ারিশ সনদ সংযুক্ত করবেন। আপনাদের যে ওয়ারিশ, সেটি সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে যে ওয়ারিশ সনদ উত্তোলন করতে, সেটি এখানে সংযুক্ত করে দেবেন। এবং এখানে আমি একটু টিপস বলে রাখি যে যাদের বাটোয়ারা করা নেই, বাটোয়ারা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, অথবা পিতা বা মাতা বা দাদার বা আপনার মৌরসির নামে একটি মাত্র দাগ রয়েছে, খতিয়ানও একটি, দাগও একটি, সেই ক্ষেত্রে শুধু আমি আপনাদের একটু বিকল্প পরামর্শ দিই। সেক্ষেত্রে আপনারা ওই ওয়ারিশ সনদ বাটোয়ারা যদি একান্তই সম্ভব নয়, সেখানে সকল ওয়ারিশ মিলে ওই একটি দাগের জন্য, শুধু একটি দাগের জন্য, কিন্তু একাধিক দাগের জন্য কিন্তু কোনোভাবে আবেদন করলেও সেটি হবে না। একটি দাগ হলে আপনারা বন্টননামার জায়গায় ওই ওয়ারিশ সনদ সংযুক্ত করে দেবেন, ওয়ারিশের জায়গায় ওয়ারিশ সনদ সংযুক্ত করে দিয়ে আবেদন করার চেষ্টা করবেন। আশা করি যদি একটি দাগ হয় তাহলে কিন্তু সকল ওয়ারিশ একত্রে আবেদন করলে বন্টননামা ছাড়াও নামজারিটা আপনার হওয়ার সুযোগ কিছুটা হলেও অবশ্যই থাকবে। এসিলেন যদি কনসিডার করে, তাহলে আপনি বন্টননামা ছাড়াও কিন্তু একটি দাগে সকল ওয়ারিশ একসাথে করলে এই নামজারিটি আপনার অনুমোদন হওয়ার সম্ভাবনা থাকবে। এবার প্রদানকারী বা দাতার তথ্য। এখানে প্রদানকারী বা দাতা বলতে হচ্ছে আপনি যেহেতু উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ আপনার রেকর্ডীয় খতিয়ানের বা মিউটেশন জরিপের মালিক হচ্ছে আপনার পিতামাতা বা মৌরস, সেখানে দাতার তথ্য সংযুক্ত অপশনে চলে গেলে আপনি দাতার একটি ফর্ম পাবেন। এখানে দাতা, আমি কিন্তু প্রথম যে খতিয়ানটি বা হোল্ডিং সার্চে সেটি ভেরিফাই হয়নি, ভেরিফাই না হওয়ার কারণে কিন্তু আমাকে এখানে নামগুলো লেখার আমি সুযোগ পাচ্ছি। আপনি আপনার নামগুলো লিখে দিবেন, তথ্যগুলো সব পূরণ করে দিবেন। আপনার দাতার নাম, মানে ধরেন আপনি যে খতিয়ানের মালিক যে আপনার মৌরস, সেই দাতার নাম লেখার পর সেই দাতার আবার ধরুন খতিয়ানের মালিক হচ্ছে X, তাহলে তার পিতার নাম Y, তার মাতার নাম Z, এভাবে দেওয়ার পর আপনি এই যে যথারীতি বিভাগ, জেলা, উপজেলা, ঠিকানা, এগুলো সব সিলেক্ট করার পর আপনি অংশ অনুযায়ী জমির পরিমাণে চলে যাবেন। এখানে খেয়াল করুন, আমি কিন্তু ওই খতিয়ানে আবেদন করেছিলাম 1 একর 50 শতক 80 অধিকতম 40 লক্ষাংশ। এখন এখানে যদি আপনার ওই খতিয়ানের যদি মালিক একাধিক হয়ে থাকে, তাহলে কিন্তু এই অংশটি আপনাকে ভাগ করতে হবে। আর যদি মালিক একাই হয়ে থাকে, সেটি কিন্তু তাহলে আপনি সরাসরি আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। আমার মালিক একজন ওয়ারিশ, তাহলে পুরো খতিয়ানটা এখানে আপনার যেটি আমি ফর্ম পূরণ করেছিলাম যে 1 একর 50 শতক 80 অধিকতম এবং 40 লক্ষাংশ, পুরো জমিটাই আমার বাবা বা দাদার নামে, আমি এখানে পুরোটি ফর্ম ফিল আপ করে সংরক্ষণ অপশনটি সিলেক্ট করলে কিন্তু এই দাতার তথ্যটি সিলেক্ট হয়ে যাবে। একটি খতিয়ানে দাতার অংশ কিভাবে বের করবেন সেটি আমার এর আগে যদিও একটি ভিডিও রয়েছে, তারপর এখানে আমি সংক্ষিপ্ত একটি দিয়ে দিই। দাতার অংশ বের করতে হলে খতিয়ানে মোট জমিকে ওই দাতার হিস্সা বা অংশ দিয়ে গুণ করলেই কিন্তু দাতার জমির পরিমাণ পাওয়া যাবে। আমি উদাহরণ দিয়ে বলি, কোনো খতিয়ানে যদি মোট জমি 1 একর 50 শতক থাকে এবং দাতা ধরেন 4 জন থাকে, তার মধ্যে ক নং, ক, খ, গ, ঘ 4 জন দাতা রয়েছে, সে তাহলে ক নং দাতার হিসাব অংশ ওখানে দেওয়া, খতিয়ানের নামের পাশেই কিন্তু সেই হিসাটি দেওয়া অংশ দেওয়া থাকে 0.250 বা 250 হলো ক নং দাতার হিসাব অংশ। তাহলে এই ক নং দাতার জমির পরিমাণ বের করতে গেলে আপনাকে ওই 150, অর্থাৎ জমির পরিমাণ 1 একর 150
1 একর 50 শতক গুণ 150 গুণন দাতার হিসাব অংশ হলো 0.250, যে 0.250 আমি গুণ করে যে ফলাফলটি পাবেন সেটি কিন্তু সেই দাতার হিসাব বা অংশ, অর্থাৎ দাতার জমির পরিমাণ। তাহলে ক দাতার জমির পরিমাণ পেলাম, মোট জমিকে তার হিস্সা 250 দিয়ে গুণ করলে যেটি পেলাম 0.3750 একর অথবা 37 শতক 50 অযুতাংশ। আশা করি এটি আপনারা এখন নিজেরাই বের করতে পারবেন। এই বিষয়টি আপনারা এখানে পূরণ করার পরে আপনি সংরক্ষণ অপশনে চলে যাবেন, তাহলে কিন্তু প্রথম দাতার তথ্য সফলভাবে সংযুক্ত হয়ে যাবে। এরপরে ওই যে দাতার তথ্য পূরণ করলাম সেই দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশন রেকর্ডের মালিক একই কেনা, এখানে একটু জটিলতা রয়েছে, এখানে আমি ক্লিয়ার করে দিই। অর্থাৎ আপনার বাবা যদি বা দাদা যদি সরাসরি রেকর্ডীয় বা নামজারি ক্ষতির মালিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে হাতে সিলেক্ট করবেন। কিন্তু এমন যদি হয় যে আপনার দাদা বা বাবা তার নামে কোনো নামজারি খতিয়ানও নেই, ওনার নামে কোনো রেকর্ডও নেই, কিন্তু উনি দলিল মূলে মালিক, উনি হয়তো একটি দলিল মূলে কিনেছে, সেই দলিলের যে দাতা সেই ভায়া দলিলের দাতা হলো রেকর্ডীয় বা নামজারি খতিয়ানের মালিক, সেক্ষেত্রে আপনি কিভাবে পূরণ করবেন? সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই না অপশন সিলেক্ট করতে হবে। এই না অপশনটি সিলেক্ট করলে তারপরে কিন্তু আবার এই দাতার তথ্যে যেতে হবে। এটি হচ্ছে যখন আপনার পিতামাতা বা আপনার মৌরস সরাসরি রেকর্ডীয় বা নামজারি খতিয়ানের মালিক নয়, অর্থাৎ আপনার পিতা মাতা বা দাদার নামে কোনো ধরনের খতিয়ান নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি এই দাতার ঘরে না সিলেক্ট করলে নতুন একটি দাতার তথ্য যুক্ত করে আপনাকে করতে হবে। এখন এই যে দলিলের দাতাটি আমরা তথ্য সংযুক্ত করলাম মানে ভায়া দলিলের মাধ্যমে, সেই ভায়া দলিলের মাধ্যমে যে মালিকানা করেছেন সেটি কতটি দলিল, এখানে কিন্তু অটোমেটিক এক লেখা আছে একটি দলিল, তাহলে আপনি একটি দলিলের তথ্য পূরণ করলেই হবে। আর যদি একটির বেশি দলিল হয় সেখানে আপনি 3, 4, 5 যতগুলো লিখবেন সবগুলো দলিলের তথ্য একটি পূরণ করার পর অটোমেটিক পরের দলিলটি পূরণের অপশন আপনি পেয়ে যাবেন। এখানে আপনাকে এখন দলিল নাম্বার লিখে দিতে হবে, ক্যালেন্ডার থেকে তারিখ সিলেক্ট করে দিতে হবে, আপনার দলিলের মূল্য লিখতে হবে, দলিলের মূল্য প্রত্যেক দলিলে মূল্য লেখা থেকে সেই মূল্যটি লিখে দিবেন, দেওয়ার পর দলিলে মোট পৃষ্ঠা দিয়ে দিবেন। এগুলো দেওয়ার পর এই অফিসের নামগুলো এখানে সিলেক্ট করে সাব রেজিস্ট্রি অফিসের নাম দিয়ে দিবেন। এরপর মালিকানা পরিবর্তনের মাধ্যম, অর্থাৎ আপনার বাবা বা দাদা যে ব্যক্তির কাছে জমি কিনেছিল সেই ব্যক্তি কিভাবে জমি পেয়েছিল, তিনি কি ওয়ারিশ সূত্রে পেয়েছিলেন না কোরাই সূত্রে না হেবা সূত্রে, এই অপশনটি এখানে সিলেক্ট করে দিবেন। ওই ক্রেতা বা গ্রহীতা বা প্রাপকের নাম, ধরেন আপনার দাদা উনি যার কাছে কিনেছিল সে যে কোনো একজনের নাম, প্রকৃতি আমরা ক ধরি, ক নাম্বার একজন ব্যক্তির কাছে কিনেছিলেন, সেই কর কাছে বিক্রি করেছিল সেটি ধরেন খ রেকর্ডীয় মালিক, মানে ক কিনেছিল রেকর্ডীয় মালিক খয়ের কাছ থেকে, তারপর সেই খ আবার আপনার বাবাকে বা আপনার দাদাকে হস্তান্তর করেছে। এরপর ওই ভায়া দলিলটি কিন্তু এখানে ভায়া দলিল অপশন কিন্তু এখানেই পাবেন, অন্যান্য ঘরে দেওয়ার প্রয়োজন নেই। এই সিলেক্ট ফাইলে গিয়ে আপনি ভায়া দলিলটি সরাসরি দিয়ে দিলেই কিন্তু আপনার এই কাজটিও হয়ে যাবে। এটি ভায়া দলিল আমরা এখানে সংযুক্ত করলাম। এই ভায়া বা পিঠ দলিলগুলো সংযুক্ত করার পর আপনি নিচের দিকে নামলে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করবেন। আমার কিন্তু ক্রয় বা হেবা দলিল সূত্রে এর আগে প্রথম যে ভিডিওটি দেখেছি সেটি আর এর পরের যে অপশনগুলো সব একই রকম, এই জন্য আমি নতুন করে এগুলো আর দেখাবো না। শুধু ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে যতটুকু যে অংশগুলো প্রয়োজন সেটি আমি বেশি করে দেখালাম। আশা করি সবাই এই ভিডিওটি দেখার পর উত্তরাধিকার বা ওয়ারিশ সূত্রে একেবারে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন, এই আশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।